আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। মানুষই মানুষই সে আজকের মানুষই। একটি বিখ্যাত গানের লাইন আছে, 7 সমুদ্র 13 নদীর পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। তবে বাস্তবের রাজকন্যা 7 সমুদ্রে পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। শৈশবে পুকুর পাড় থেকে শুরু করে বর্তমানে অনন্ত সলিলে তার অবাধ বিচরণ ক্ষেত্র। আর দস্যি দামাল ঢেউয়ের ওপরে সওয়ার হয়ে ভারতের পতাকা উঁচিয়ে ধরা মেয়েটাই আমাদের আজকের মানুষ। বাড়ির পাশেই ভাগীরথী। ছোটবেলায় শুধুমাত্র ভেসে থাকার তাগিদেই সাঁতার শেখা। সেখান থেকে এখনো পর্যন্ত সপ্তসিন্ধুর 5টি পেরিয়েছে সায়নী দাস। শুধুমাত্র বর্ধমানে নয়, পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের গর্ব সায়নী দাস। জলের প্রতি টানটা কবে অনুভব করলে? আমি শুরু করি 2005 সালে কালনা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে। প্রথম শুরু করেছিলাম অ্যাথলেটিক্স দিয়ে, কারণ আমাদের পরিবারে বাবা অ্যাথলেট ছিলেন, এখনও বাবা খেলাধুলা করে, আর বাবার কোচিং ক্যাম্প ছিল। আমার দিদি এবং আমি দুজনেই অ্যাথলেটিক্স দিয়ে শুরু করি। আর যেহেতু আমাদের একদম পাশেই ভাগীরথী নদী রয়েছে, বাবার বরাবর একটা চিন্তা ছিল যে জলে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। তো সাঁতারটা শেখার উদ্দেশ্য ছিল জলে ভাসার জন্য, সাঁতারু হওয়ার জন্য নয়। কিন্তু তারপরেই 3-4 মাস সাঁতার শেখার পরেই আমি 5 মাস পর আমি গঙ্গাপক্ষে 10 কিলোমিটার কমপ্লিট করি 7 বছর বয়সে। তো সেটাই টার্নিং পয়েন্ট। এবং আমার কোচ পশুপতি কুণ্ডু স্যার, উনি বাবাকে বলেন যে সুইমিংয়ে রাখতে। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়। সাঁতারু হিসেবে তোমার প্রথম জয় কোনটা? দুটো বলতে পারি। এক হচ্ছে 7 বছর বয়সে 2005 সালে 10 কিলোমিটার পার করা, কারণ ওটা না হলে আমি সাঁতারু হতাম না। আর দ্বিতীয়টি হলো শর্ট সুইমিংয়ে আমার প্রথম যে পরিচিতি পাওয়া, সেটা হলো 2008 সালে আমি স্টেট চ্যাম্পিয়নশিপে 50 মিটার ব্রেস্টস্ট্রোকে গোল্ড মেডেল পাই, এবং তারপর আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করার সুযোগ পাই। তারপর তো আর পিছনে ফিরে তাকাতে হয়নি, আমি 6বার স্টেট চ্যাম্পিয়নশিপে গোল্ড পাই। তারপরে আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করি। সারা বিশ্ব তোমাকে চিনল কিভাবে? আমাকে বিশ্ব যদি চেনার কথা হয়, সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল। কারণ মানে ওটা তো বলা হয় ওপেন ওয়াটার সুইমিংয়ের এভারেস্ট, এবং আমার ওপেন ওয়াটার সুইমিংয়েরও একটা বড় অ্যাচিভমেন্ট, এবং মানে টোটালি লাইফ চেঞ্জ হয়ে গেছে। 19 বছরের একটি মেয়ে নাকি বিশ্ব জয় করবে, ভাবা যায়? তাছাড়া এদেশে কুলীন জাতীয় খেলা ছাড়া টাকা কোথায়? বাড়ি বন্ধক রেখে বিশ্বজয়ে বেরোলো মেয়েটা। একের পর এক পেরিয়ে গেল সব প্রতিকূল পরিস্থিতি। ইংলিশ চ্যানেল তুমি পেরিয়েছো, এটা শুনছি তো বটে, তবে সেই অভিজ্ঞতা শোনার লোভটা আর সামলাতে পারছি না। সায়নী দাসের থেকেই তো শুনবো যে কেমন ছিল, কি ভেবে গেছিলে, তোমার সাথে কি হলো? 19 বছরে একটা মেয়ে ইংলিশ চ্যানেল পার করতে যাচ্ছে, এটা কেউই মানে ভাবতেই পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন বহু জায়গায়, সরকারি বেসরকারি বহু জায়গায় আমরা অ্যাপ্লাই করি স্পন্সরের জন্য। অধিকাংশ জায়গা থেকে আমাদের খালি হাতে ফিরে আসতে হয় এবং বিরূপ মন্তব্য শুনতে হয়। শেষ পর্যন্ত বাবার বন্ধু সুরজিৎ বক্সি, উনি অনেকটা হেল্প করেছিলেন। আর এখনও মনে আছে বহু মানুষ তাদের সাধ্য মতো, কেউ 500 টাকা দিয়েও আমাকে তখন হেল্প করেছিলেন। তারপরেও আমাদের যে বাজেট ছিল সেটা পূরণ হয়নি। তখন বাবা ঠিক করলে আমাদের বাড়িটাকে ব্যাংকে মর্গেজ দেবে, আর মার নিজের সম্পত্তি ছিল সেটাকে বিক্রি করে দেবে। ইংলিশ চ্যানেলটা পার করা একজন সুইমারের ক্ষেত্রে ভীষণ চ্যালেঞ্জিং, আর সেটা আমরা দেখেও এসেছি যে সবাই পারে না। কিন্তু কেন, মানে এতটা ডিফিকাল্ট কেন? চ্যালেঞ্জ বলতে এর প্রথম যে চ্যালেঞ্জ, সেটা প্রচণ্ড ঠান্ডা জল, আর 1 ঘন্টা অন্তর অন্তর ওয়েদার চেঞ্জ হয়ে যায়, যখন তখন ঝড় আসতে পারে, যখন তখন ঢেউ চেঞ্জ হয়ে যেতে পারে। আমার ভালো মনে আছে, আমি যখন সাঁতার কাটছিলাম, পাশ দিয়ে বড় বড় জাহাজ যাচ্ছিল, যেহেতু ওটা খুব ব্যস্ত জাহাজে যাওয়ার জায়গা, এবং আমি অত বড় জাহাজ কোনোদিন দেখিনি, আমার রীতিমতো ভয় করছিল, কি ভয়ানক, বিভৎস। আর ঢেউগুলো যখন আছড়ে পড়ছিল, এবং সেখানে নিজের ব্যালেন্স রাখা ভীষণ ডিফিকাল্ট। আর তার সাথে জেলিফিশ, প্রচুর জেলিফিশের অ্যাটাক হয় ওখানে, এবং
আমার ভালো মনে আছে আমি ফ্রান্সে ঢুকে গেছি, আমি দেখতে পাচ্ছি আমি ফ্রান্সে চলে এসেছি, লাইট হাউস দেখতে পাচ্ছি, পাহাড় দেখতে পাচ্ছি, পৌঁছাতে পারছি না। তার কারণ ইংলিশ চ্যানেলে বিখ্যাত উল্টো স্রোত, মানে আমার যাওয়ার কথা সামনের দিকে, স্রোত ঠেলছে আমাকে ইংল্যান্ডের দিকে। তো এই জায়গাটাতে সবাই গিভ আপ করে। তো এইগুলোই হচ্ছে চ্যালেঞ্জ। সব পেরিয়ে বিদেশের মাটিতে জাতীয় পতাকা তুলতে পেরেছিল মেয়েটা। চ্যালেঞ্জ কম নিতে হয়নি তাকে। কখনো হাঙরের মুখে পড়ল, কখনো বা তার সাঁতারের সঙ্গী হলো 50 ফুটের তিমি মাছ। তখন কোনো ফিলিং ছিল না অবভিয়াসলি, কিন্তু পরের দিন যে রিচুয়াল আমরা সবাই করি সেটা হলো যারা যে দেশের হন তারা তাদের পতাকাটাকে সেলিব্রেট করেন, উড়ি। ফোকস্টোনে যায় আমার 2 পাইলট, ফ্রেড হ্যারি, দুজনেই ব্রিটিশ, 2 ব্রিটিশ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমার ইন্ডিয়ানের জন্য ওয়েট করছে। দেন আমি ফোকস্টোন ব্রিটিশদের মাটিতে ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উড়িয়েছি। মানে এখনো বললে আমার গায়ে কাটা দেয়, মানে ওই মোমেন্টটা কোনোদিন ভুলবো না। আর এটাই আমাকে সবসময় বুস্ট আপ করে। অনেকে বলে কি হয় এসব করে, কেন করছো? ওই পতাকাটা তোলা, ওটা যে কত বড় দায়িত্ব, ওই মানে ওই মোমেন্টটার পিছনে কত কষ্ট, এটা যারা করে তারাই বোঝে। বাকি চ্যানেল, বাকি প্রণালীগুলোর এক্সপিরিয়েন্স বলো যে সবচেয়ে টাফ তোমার কোনটা লেগেছে? প্রত্যেকটা চ্যানেলই টাফ, যার জন্য কিন্তু সপ্তসিন্ধুর মধ্যে এগুলো অন্তর্গত। এছাড়াও আমি একটা চ্যানেল করেছি যেটা সপ্তসিন্ধু অন্তর্গত নয়, সেটা হচ্ছে রটনেস চ্যানেল, যেটা পশ্চিম অস্ট্রেলিয়া, এবং সেখানে সাঁতার কাটতে কাটতে আমি হাঙরে মুখোমুখি হই। 500 মিটার দূরে হাঙর চলে এসেছিল এবং হেলিকপ্টার থেকে ফায়ারিং করেছিল সেই হাঙরটাকে। তাকে কোনো ক্ষতি করা হয়নি, কারণ ওখানে তো ভীষণ স্ট্রিক্ট রুল, ভয় দেখানো হয়েছিল। ওইটা আমার কাছে ভীষণ ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, কিন্তু তবুও আমার বেশ ভালো লেগেছে। আর এছাড়া ক্যাটালিনা যখন ক্রস করি তখন তিমি মাছ চলে এসেছিলো, 15 মিটার লম্বা একটা তিমি মাছ এসে গেছিলো, আর প্রচুর ডলফিনের সাথে সুইম করেছি। নর্থ চ্যানেল, যেটা আমি সদ্য ক্রস করে এলাম প্রথম ভারতীয় মহিলা হিসেবে, সেই নর্থ চ্যানেল হচ্ছে এই সপ্তসিন্ধু শীতলতম, 13 ডিগ্রি টেম্পারেচার ছিল, প্রচণ্ড জেলিফিশের কামড় তো প্রচুর, মানে ইংলিশ চ্যানেলের থেকেও বেশি জেলিফিশের আক্রমণ ছিল, আর প্রচণ্ড আমার হাত পুরো এরকম বেঁকে গেছিল। এখন তাহলে কি করছো তুমি? আমি কিছুদিনের জন্য একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করেছি, কিন্তু দেখলাম সুইমিং হচ্ছে না, মানে চ্যানেল সুইমিং অত সোজা নয়, আর প্রস্তুতিটা সেই লেভেলে নিতে হয়, মানে 8 ঘন্টা 9 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত প্র্যাকটিস করতে হয়। তো সেখানে কর্পোরেটে চাকরি করাটা পসিবল নয়, তাই আমি রিজাইন দিয়ে দিই। আর এখন আমি আমি পড়াশোনাও করছি, আমি মাস্টার্স করছি অ্যানথ্রোপোলজিতে, আর সাথে প্র্যাকটিস চলছে। আর আমার পরবর্তী যদি লক্ষ্য, মানে ইচ্ছা সুইমিংয়ের বাইরে, দেন আমি বলবো কোচিং, কারণ আমি এটা মনে করি যে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করলাম সেটা যদি নেক্সট জেনারেশনকে আমি না দিয়ে যাই, তাহলে এই এক্সপিরিয়েন্সের কোনো মানে হয় না। মেয়ের গর্বে গর্বিত বাবা মা। এখন আর বাবার পরিচয় দরকার পড়ে না, বরং বাবাকে মানুষে চেনে সায়নীর পরিচয়। একটা বাবার জন্য এর থেকে বেশি আর কি বা চাওয়া থাকতে পারে? ছোট থেকেই তো সাঁতার ভালোবাসে মেয়ে, তো তার বিশেষ যত্ন আপনাকেই নিতে হয়, খাওয়ার থেকে শুরু করে বিভিন্ন সবকিছু মেনটেন করা। কেমন দেখছেন আপনি? এই ব্যাপারে মানে খাওয়া দাওয়া সবটাই ঠিক করে দেয় ওর বাবা, কখন কি রুটিন মাফিক কি খাওয়া দাওয়া করবে, আমি শুধু সেটা ফলো করি। আর কিছু যেটা আমি ওকে করি একটুখানি অয়েল ম্যাসাজ করা, যেটা ওর বডি স্টিফ হয়ে যায়, মানে মাসল ক্র্যাম্প ধরে, সেইগুলো একটু আমি যতটুকু পারি একটু বডি ম্যাসাজ করি। আর ছোটোর থেকে যেটা বলবো, ও ভীষণ জেদি এবং যেটা মনে করে ভীষণ ত্যাগী, তার সঙ্গে শুধু জেদি না, ত্যাগী, মানে ত্যাগ না স্বীকার না করলে এত দূর আসতে পারতো না জীবনে। তো এক্ষেত্রে সম্পূর্ণ মানে শুধু ও একা না, আমরা মানে আমি ওর বাবা, বিশেষ করে ওর বাবা, মানে সবাই মিলে চেষ্টা করি ওকে যত্ন করে তৈরি করা, এবং আজও করে যাচ্ছি। এই করে 5টা চ্যানেল হয়ে গেল। মেয়ে দেশের গর্ব, বাবা হিসেবে কেমন? বাবা হিসেবে তো গর্বিত বটেই, কারণ আগে যে আমি নিজে খেলাধুলা করতাম বা আমার একটা নিজস্ব পরিচিতি ছিল, এখন আর মানুষ সেটা আমার পরিচিতিতে কেউ জিজ্ঞাসা করে না। সে যে কেউ জিজ্ঞাসা করলেই ওই সায়নীর বাবাকে জিজ্ঞাসা করে। বাধা এখনো অনেক, আর্থিক বাধাই প্রধান। বাবা অবসর নিয়েছেন ইতিমধ্যে, কোনো ক্রমে বাড়িটা ছাড়ানো গেছে। জানা নেই সায়নীর স্বপ্ন পূরণ করতে আবার হারাতে হবে কিনা বাড়ি। তবুও স্বপ্ন দেখা জারি আছে,
জারি আছে লড়াই। ভাবতেও অবাক লাগে, যেই মেয়ে একসময় সাঁতার দেবে বলে পাগল, কোনো বাধা মানেনি, কোনো প্রতিকূলতা মানেনি, এগিয়ে গেছে, সেই মেয়ে সমাজের বুকে যখন অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় তার মনে হচ্ছে হয়তো সাঁতারের কোনো ভবিষ্যৎ নেই, হয়তো আমি যাদের অনুপ্রেরণা তাদেরকে ভবিষ্যতে আমি যখন ট্রেনিং দেব তারা হয়তো কিছু করতে পারবে না। এর চেয়ে দুর্ভাগ্যের হয়তো কিছু হয় না। আমাদের ভারতবর্ষের মতো দেশে এই ধরনের যারা ক্রীড়াবিদ রয়েছে তারা নিজেদের প্রাপ্ত সম্মানটুকু পাচ্ছে না, সাহায্য কিংবা অর্থনৈতিক দিক দিয়ে বৃদ্ধি সেটা তো দূরেই থাক। মানুষই মানুষই সে আজকের মানুষই। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।